আমি আলিম প্রথম বর্ষের ছাত্র। আমি অতিরিক্ত ফোনে আসক্ত। আমি যত চেষ্টা করছি মোবাইল ব্যবহার কমাতে পারছি না। এ নিয়ে আমি খুব হতাশায় ভুগছি। আমার করণীয় কী বা কীভাবে এদিকে উত্তরণ পেতে পারি জানলে উপকৃত হবো। দেখুন ভাই, আমি এর আগে বিভিন্ন জায়গায় বলেছি, আমার এই ফোনে ফেসবুক, ইউটিউব, টিকটক এ জাতীয় কোনো অ্যাপ আমার এখানে নাই। এটাই আমার একমাত্র ফোন, আমার আর কোনো মোবাইল ফোন নাই। এই ফোনটাতে এই সমস্ত অ্যাপগুলোর কোনোটা নাই। অথচ আমি সোশ্যাল মিডিয়াতে আমার পেজ আছে, অন্যান্য জায়গায় আমার পেজ আছে, চ্যানেল আছে, সেগুলো চালাতে হয়। সেগুলো কম্পিউটারে যখন অফিস করি তখন আমি দেখি, আর যখন অফিস টাইম শেষ আর মোবাইলে এই অ্যাক্সেসগুলো আমি রাখি নাই, যাতে করে অহেতুক সময় নষ্ট না হয়। পৃথিবীতে যারা যত বড় কিছু করতে পেরেছেন, যত বড় কিছু, সেটা মুসলমান হোক আর মুসলমান হোক, জীবনে কিছু করতে পেরেছেন উল্লেখযোগ্য, মানুষের জন্য কোনো সেবা দিতে পেরেছেন, বড় কোনো জাতির জন্য খেদমত দিতে পেরেছেন, তারা কেউ কখনো মোবাইল ফোনে আসক্ত ছিলেন না। অসম্ভব। মোবাইল ফোনে আসক্ত মানুষ দ্বারা পৃথিবীতে বড় কিছু করা কোনোদিনই সম্ভব নয়। আপনি আলিমে পড়ছেন, আপনি অনার্সে পড়ছেন, আপনি ইন্টারমিডিয়েট পড়ছেন, যেটাতেই পড়েন না কেন, মনে রাখবেন মোবাইল ফোনের এডিকশন এই যুগে মানুষের প্রোডাক্টিভিটি ধ্বংসের সবচেয়ে বড় যন্ত্র। মানুষের জীবনের বরকত নষ্টের সবচেয়ে বড় যন্ত্রের নাম হলো স্মার্টফোন। এটা যদি কোনোভাবে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে বিক্রি করে ফেলান, কাউকে দিয়ে দেন। একটা বাটন ফোন নিয়ে নেন, 6 মাস 1 বছর বাটন ফোন ব্যবহার করেন। এতে কিছু বন্ধুবান্ধব হারায় ফেলবেন, কিছু লোক বলবে হ্যাঁ কি হয়ে গেল। একটু শক্ত সিদ্ধান্ত মাঝে মধ্যে নিতে হয় নিজের ব্যাপারে, এবং এই শক্ত সিদ্ধান্তের উপর আপনি অটল থাকার চেষ্টা করেন। যে যা বলে বলুন, আপনার জীবনে দেখবেন এই আসক্তিগুলো কেটে গেছে। এগুলোর জন্য আসক্তি যখন চরম লেভেলে চলে যায়, তখন সাধারণ মেডিসিন, সাধারণ ডোজে কাজ হয় না, অপারেশন লাগে। আর মোবাইলের ক্ষেত্রে অপারেশন হলো কি, এই সেটটাই কি করে ফেলা। আপনার যদি মনে হয় না এটা ছাড়া আমি থাকতে পারতেছি না, ঘুরে ফিরে আমি এই আপনার অটিস্টিকের মতো বা প্রতিবন্ধী মানুষের মতো হয়ে গেছি, অযথাই হুদাই আমি স্ক্রল করতেছি, কি খুঁজতেছি নিজের জায়গা, খুঁজতেছি, মনে হচ্ছে কিছু হারাই গেছে, আসলে কিছুই না। যদি জিজ্ঞেস করা হয় ভাই স্ক্রল করে কি খুঁজতে চাচ্ছেন, জানি না কি খুঁজতেছি, তো এটাতে এক ধরনের অটিজম বলতে পারি, এটা তো এক ধরনের প্রতিবন্ধকতা, তাই না? তো এই প্রতিবন্ধকতা এখন আমাদের ঘরে ঘরে জনজনে, আমরা রোগী কিন্তু আমরা বুঝতে পারছি না। তো এই জন্য স্মার্টফোনের ব্যবহার করে আমাদের দায়িত্বশীল থাকা। আমি আলহামদুলিল্লাহ এর আগে বিভিন্ন সময় বলেছি অন্যদের উৎসাহিত করবার জন্য, যে আমার ফ্যামিলিতে 17-18 বছর পর্যন্ত, আমার ছেলে 17 বছর বয়স, এখনও তার কাছে কোনো স্মার্টফোন নাই, কোনো ফোনই ছিল না। এই কিছুদিন আগে একটা বাটন ফোন দেওয়া হয়েছে, তাও যখন সে বাহিরে যায় এটা নিয়ে যায়, বাস। যখন পড়তে যায়, কোচিংয়ে যায়, কোথাও পড়তে, তখন সে ওইটার সাথে নিয়ে যায়। এছাড়া কোনো স্মার্টফোন নাই, কোনো ছেলেরই নাই আলহামদুলিল্লাহ। এবং তারা বড় বড় হয়ে গেছে, তাদের দরকার হয় না। আসলে এগুলো ছাড়া আমাদের জীবন চলে। আমরা মনে করে ফেলেছি না স্মার্টফোন ছাড়া, আপনার ওদের বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল। কে বলছে ইম্পসিবল? আপনার নিয়ে যদি জেলখানা ভরে দেওয়া হয় আর 2-10 বছর থাকেন, আপনি দেখবেন কিভাবে পসিবল হয়। সব কিছুই পসিবল, শুধু ঠেলার দরকার। কিসের দরকার? ঠেলায় পড়লে সব কিছুই কি হয়, পসিবল হয়ে যায়। আপনি নিজের প্রতি নিজে একটু চাপ নেন, ঠেলা নেন, প্রেশার নেন, দেখবেন যে এটা ইনশাআল্লাহ পসিবল হয়ে যাবে। এই জন্য এডিকশন থেকে বাঁচতে পারছেন না, একটু হার্ড ডিসিশন নেন, আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমাকে তৌফিক দান করেন। সেটটা বিক্রি করে একটা বাটন ফোনে চলে যান, বন্ধু-বান্ধবদেরকে মেসেজ দিয়ে দেন যে দোস্ত আমি কিন্তু এখন ফেসবুকে নাই, এই রাস্তায় আসি। তখন হয়তো কিছুদিন ট্রল করবে, হাসাহাসি করবে, আজেবাজে কথা বলে, দোস্ত যা বলিস না বলিস আমি নাই, ফোনে পারলে পাবি, আর না পারলে নাই, শেষ। আমার জীবন গুরুত্বপূর্ণ নাকি বন্ধুদের সাথে আড্ডাবাজিটা গুরুত্বপূর্ণ, এই ডিসিশন আমাকেই নিতে হবে এবং বুঝতে হবে। আমি আবারও বলছি, মোবাইল ফোনের নেশায় আসক্ত মানুষ দ্বারা পৃথিবীতে বড় কোনো কাজ করা কোনোদিনই সম্ভবপর নয়। খুব এক্সট্রাঅর্ডিনারি ছাত্র আবার মোবাইলের পোকা, দুইটা একসাথে সম্ভবপর হয় না। আমি কবি মাদ্রাসায় দাওরা হাদিস পড়ি। আমি চাচ্ছি মদিনা ইউনিভার্সিটিতে অথবা সৌদির কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে। আমার করণীয় কি? আমার কি কি যোগ্যতা লাগবে এবং কি কি কাজ করলে সহজ ভর্তি হতে পারবো? সাধারণত সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়ার জন্য সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে মুআদালা আছে বা চুক্তি আছে, তাদের সিলেবাস অনুসরণ করা হয় এবং তাদের কাছে এই সিলেবাস গ্রহণযোগ্য, তারা সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন বা দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে। এরকম প্রতিষ্ঠানগুলোতে পড়ে গেলে সেখানে ভর্তি হওয়া যায়। কয় মাসেগুলোর ভিতরে এরকম বোধহয় চট্টগ্রামে দারুল মারিফ আছে, বেশ কয়েকটি আহলে হাদিস মাদ্রাসা আছে। এর বাইরে আলিয়া মাদ্রাসা থেকে আলিম পরীক্ষা দেওয়ার পর ভালো রেজাল্ট হলে যে কেউ অনলাইনে আবেদন করতে পারেন। বাকি এত বেশি আবেদন হয় তার তুলনায় কোটা খুবই সীমিত, যার কারণে এটা পাওয়াটা আসলে অনেক সময় টাফ হয়, অনেকটা নসিবের উপরে পড়ে থাকে।
আজকের আলোচনা থেকে একটি প্রশ্ন, পাদ্রীটি কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎ সম্পর্কে জানলেন? খুবই দরকারি প্রশ্ন। আমরা আজকের জুমার পূর্ববর্তী খুতবার আলোচনায় আমরা বলেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হিজরতের যে প্রেক্ষাপট এটা অনেক আগে থেকে তিনি আঁচ করেছিলেন। বিশেষ করে ওয়ারাকা ইবনে নওফলের কাছে যখন তিনি গিয়েছেন, তাকে খাজ্জাজ রাদিয়াল্লাহু আনহু যখন নিয়ে গেছেন, তখন ওয়ারাকা ইবনে নওফল একজন বড় পাদ্রী ছিলেন। তিনি বলেছিলেন যে তোমার জাতি তোমাকে দেশ থেকে বের করে দিবে। তখন তিনি বলেছিলেন, অবাক হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আওয়া মুখরিজিয়াহুম, তারা আমাকে বের করে দিবে এখান থেকে? কিভাবে সম্ভব? বিশ্বাস করতে পারছিলেন না তিনি যে তাকে এত বেশি বিশ্বস্ত আলামিন মনে করে, এত ভালোবাসে এলাকার মানুষ, তারা কীভাবে তাকে বের করে দিবে। এখন প্রশ্ন হলো, পাদ্রী কীভাবে জানলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই পরিণতি আসবে? এর উত্তর হলো যে পাদ্রী যেহেতু বিভিন্ন আসমানি ধর্ম গ্রন্থ সম্পর্কে, বিশেষ করে তার ধর্মগ্রন্থ ইনজিল সম্পর্কে তিনি অনেক বেশি অভিজ্ঞ ছিলেন, পণ্ডিত ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, আখেরি নবী আসবেন, তার জীবনে কী হবে না হবে, এগুলো পূর্ববর্তী বিভিন্ন আসমানি গ্রন্থে, বিভিন্ন ওহী নাজিল হওয়া গ্রন্থ, আল্লাহর পক্ষ থেকে নবীদের কাছে নাজিল হওয়া আসমানি কিতাবগুলোতে সেগুলোর বর্ণনা ছিল। তিনি যেহেতু সেটা পড়েছেন, সেটা পণ্ডিত ছিলেন, সেখানে তিনি পেয়েছেন, সেই আলোকে তিনি বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উম্মি ছিলেন, কোনো আসমানি গ্রন্থ তিনি পড়তেন না, পড়তে পারতেন না। আমি যখন ক্লাস 9-এর ছাত্র, আমি পড়ালেখায় মনোযোগী হবার অনেক চেষ্টা করি, কিন্তু হতে পারি না। কি আমল করলে আমি পড়ালেখার মনোযোগী হতে পারবো, দয়া করে জানাবেন। পড়ালেখা মনোযোগী হওয়ার জন্য মোবাইল ফোন, কম্পিউটার এডিকশন ছাড়তে হবে, এগুলো টোটাল ছেড়ে দিতে হবে। রাতে তাড়াতাড়ি ঘুমাইতে হবে, ভোর রাতে উঠে পড়াশোনার অভ্যাস করতে হবে। আজেবাজে বন্ধুবান্ধবের সাথে আড্ডাবাজি কমা দিতে হবে। ইনশাল্লাহ এই কাজগুলো করলে অটোমেটিক পড়াশোনা মনোযোগী হবে। পড়াশোনায় মনোযোগী হওয়ার ক্ষেত্রে বাধা হলো এই জিনিসগুলো সবচেয়ে বেশি। এগুলোতে আমরা ফোকাস করতে পারলে, সিরিয়াসলি যদি এগুলো থেকে সরে আসতে পারি, ইনশাল্লাহ এটা সহজ হবে।